কুষ্টিয়ায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ গ্রেপ্তার। তাদের তথ্যে হাতিরঝিলে গ্রেপ্তার আরও দুজন। কাল ছাড়া পাচ্ছেন এটিএম আজহার। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস, আপিল বিভাগের রায়। চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে সচিবালয়ে চতুর্থ দিনের বিক্ষোভ, সমাধানের আশ্বাসে কালকের প্রতিবাদ কর্মসূচি স্থগিত। এনসিপির সাবেক নেতা তানভীর এবং স্বাস্থ্য উপদেষ্টার 2 পিএস এর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, তদবির বাণিজ্যের অভিযোগ। মোবাইল ব্যাংকিংয়ে তুলনামূলক বেশি সেবা মূল্য দিচ্ছে গ্রাহক, টিআইবির প্রতিবেদন। অর্থ পাচার, সন্ত্রাসী কাজে ব্যবহার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমন্ত্রণ বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। 3 ঘন্টা অভিযানের পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হয়েছে 2 শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। তাদের আরও 2 সহযোগীকে আটক করা হয়েছে রাজধানীর হাতিরঝিল থেকে। মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালানো হয়েছে। 2001 সালে প্রকাশ হওয়া 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। মঙ্গলবার কুষ্টিয়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অভিযান চালিয়ে রাজধানীর হাতিরঝিল থেকে আটক করা হয় তাদের 2 সহযোগীকে। তাদের কাছ থেকে 5টি অস্ত্র ও 10টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কুষ্টিয়া থেকে ঢাকায় আনার পর সংবাদ সম্মেলনে আইএসপিআর পরিচালক জানান, প্রায় 3 ঘন্টা অভিযান চলে কুষ্টিয়ায়, তবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কবে থেকে দেশে আছে এবং তাদের পরিকল্পনা কি ছিল তা জানায়নি আইএসপিআর। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। 90-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। অভিযোগ আছে, সুব্রত বাইনের হাত ধরেই অপরাধে জড়ায় মোল্লা মাসুদ। তাদের বিরুদ্ধে অসংখ্য হত্যা ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির আদেশ ট্রাইব্যুনাল থেকে পাঠানো হয়েছে কারাগারে। বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তিনি ছাড়া পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে সকালে আগের রায় বাতিল করে আজহারকে খালাসের রায় দেন প্রধান বিচারপতি নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। 71-এ মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড মাথায় নিয়ে প্রায় 1 যুগ ধরে কন্ডেম সেলে জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ আইনি লড়াই শেষে তার রিভিউ আবেদনের চূড়ান্ত রায় পেতে সকাল থেকে আপিল বিভাগে হাজির জামায়াতের কেন্দ্রীয় নেতারা সহ বিপুল সংখ্যক আইনজীবী। প্রধান বিচারপতি রায় ঘোষণায় জানান, 7 বিচারপতির সর্বসম্মতিতে এটিএম আজহারের আপিল গ্রহণ করে তাকে খালাস দেওয়া হয়েছে। এ সময় সংক্ষিপ্ত পর্যবেক্ষণে আদালত জানায়, এই মামলায় বিচারের নামে অবিচার হয়েছিল। বিগত দিনে এটিএম আজহারের বিষয়ে উত্থাপন করা বিভিন্ন তথ্য উপাত্ত বিবেচনায় ব্যর্থ হয়েছিল আদালত। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এদিকে দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের খালাসের খবরে উচ্ছ্বসিত জামায়াতের নেতাকর্মীরা। এই রায়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হয়েছে বললেন তারা। আজকে
মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আপিল বিভাগের রায় মেনে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় এই রায়ের ফলে চলমান বিচার কাজে কোনো প্রভাব পড়বে না। আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। 1971 সালে রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ সরকারের আমলে 2014 সালের ডিসেম্বরে আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে এই রায় বহাল রাখেন আপিল বিভাগ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকের আশ্বাসে বুধবারের আন্দোলন থেকে সরে এলো সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা। দিনভর উত্তেজনা শেষে মঙ্গলবার বিকেলে ভূমি সচিব জানান বুধবারের বৈঠকে তাদের বক্তব্য তুলে ধরা হবে। এদিকে মঙ্গলবার সচিবালয় ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারেনি। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল 10টার পর চতুর্থ দিনের মতো নিজ দপ্তর থেকে বেরিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছিলেন সচিবালয়ের কর্মচারীরা। কিন্তু সকাল থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল বেশ কড়াকড়ি। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ, বিজিবি, সোয়াত, র্যাব এবং এপিবিএন সদস্যদের। এক্সট্রাভাবে এটা জোরদার করা হয়েছে, আগেও থাকতো কিন্তু আজকে একটু এক্সট্রাভাবে জোরদার করা হয়েছে। সবসময় যে আমরা ডিউটি করি এটা একটু গাড়ি চেক আপ করে পাস কার্ড আছে কিনা, বাইরের কোনো গাড়ি অ্যালাউ করতেছি না। যারা 20 স্টাফ তাদেরই শুধু আমরা অ্যালাউ করতেছি। অধ্যাদেশ বাতিলের দাবিতে কড়া নিরাপত্তার মধ্যেও প্রায় 2 ঘন্টা বিক্ষোভ করেন কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে ভূমি, গৃহায়ণ ও স্থানীয় সরকার সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। আমরা আসলে কথাগুলো বলেছি, ওদের কথা শুনেছি এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। আলোচনায় বসার আশ্বাসে বুধবারের আন্দোলন স্থগিত করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। গত 22 মে উপদেষ্টা পরিষদের সভায় সরকারি চাকুরি আইন সংশোধন অনুমোদন হয়। এতে অযৌক্তিক ছুটি ও কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে বরখাস্ত, বেতন কমিয়ে দেওয়া বা অব্যাহতির বিধান রাখা হয়েছে। হাসিন মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের বিচারে ব্যর্থ হলে বিএনপি ক্ষমতায় এসে তাদের বিচারের আওতায় আনবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি, এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। মঙ্গলবার এক আলোচনায় এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের 10 মাস উপলক্ষে গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তা শীর্ষক আলোচনার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ। যোগ দেন বিএনপি, গণ অধিকার পরিষদ, সিপিবি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উপস্থিত থাকার কথা ছিল। উঠে আসে নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারকে নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা। বাম নেতাদের অভিযোগ 10 মাসেও একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়নি। এনবিআর করিডোর ইস্যুর মতো নতুন নতুন সংকট তৈরি হচ্ছে প্রতিদিন, কিন্তু সংস্কারে অগ্রগতি নেই। সদিচ্ছার হয়তো নিশ্চয়ই ঘাটতি নেই, কিন্তু অভিজ্ঞতা, দূরদর্শিতা, প্রজ্ঞার কারণের জন্য যা দেখছেন মনে হচ্ছে এখানে ওনাদের হাত দেওয়া দরকার। আমাদেরকে বা বামজোটকে না জিগায় ওনারা সরকার গঠন করলেও আমরা দ্বিমত করি নাই, আমরা সমর্থন দিয়েছি। তারপরও এত বড় সমর্থনের পরও 10 মাসে ওনারা একটা রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারলেন না। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যকার বিভাজন ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য আলোচকদের। এই যে আমাদের মধ্যে একটা সংশয়, দ্বিধা, পরস্পর কাদা ছোড়াছুড়ি, যেটা 9 মাস আগে আমরা করি নাই, এখন আমরা সিরিয়াসলি করছি, এটা শেখ হাসিনা খুব এনজয় করছেন। এবং উনি যেখানে আছেন ওখানে সিসি ক্যামেরা থাকলে আমরা অনেক ওনার এনজয়মেন্টের হয়তো কোনো লক্ষণ আমরা দেখতে পেতাম। ভারত সরকার যে কি চিজ, ভবিষ্যতে হয়তো এই ধরনের এনজয়মেন্টের তথ্য আমাদের সামনে আসতেও পারে। বিএনপি নেতা আমির খসরু বলেন, সংস্কার বিষয়ে কারো দ্বিমত নেই,
কোথায় কেন রাজনৈতিক বিভক্তি হয়েছে এ দায় কে নিবে তা পর্যালোচনা করতে হবে। সবাই বাংলাদেশের এমন কোনো লোক আছে আওয়ামী লীগের বিচার চায় না, আর সবচেয়ে বেশি তো ক্ষতিগ্রস্ত বিএনপি। আমাদের চেয়ে বিচার বেশি চাই, এটা অন্য কোনো দল তো হবে না। এদিকে আওয়ামী লীগের নেতারা এখনো তাদের অপরাধের জন্য অনুতপ্ত নয় বলেও অভিযোগ করেন আলোচকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতের কোনো নেতার আচরণে বা কার্যকলাপে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান করারও প্রতিশ্রুতি দেন তিনি। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির এসব কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামাত সবসময় এদেশের জনগণের পাশে থাকতে চেয়েছে। আমরা আমাদের পুরা কর্তব্য আদায় করতে পারিনি, আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে। একসময় আমাদেরকে করতেই দেওয়া হতো না, এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। তিনি অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামাতের নেতারা গণহত্যার শিকার হয়েছে। ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড টু দ্য জাস্টিস, আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ মিসক্যারিয়েজ অফ দ্য জাস্টিস, ন্যায়ভ্রষ্ট রায়। তিনি আরও অভিযোগ করেন, বিচার বিভাগ ও সরকার ঠান্ডা মাথায় খুন করার ছক কষেছে। তবে জামাত ক্ষমতায় গেলে প্রতিহিংসা ও বৈষম্যের রাজনীতির অবসান করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকেও এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে দুদকের আবেদনে এই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে। এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও ওঠে কমিশন বাণিজ্যের অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। দুদক ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান চলাকালীন সময়ে অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রা রহিতকরণে এবং তাদের জাতীয় পরিচয়পত্র ব্লক করার জন্য আদালতে আবেদন করেছেন। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের অর্থ পাচারের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউকে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানের স্বার্থে যেখানে যেখানে যে চিঠি দেওয়া প্রয়োজন ওনারা সেই অনুযায়ী তাদের সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউটের যেখানে যেখানে চিঠি দেওয়া সেখানে হয়তো ওনারা চিঠি দিচ্ছেন। দুদক জানায় অভিযুক্তদের ওপর কড়া নজর রাখা হয়েছে। পালিয়ে যেতে পারেন, তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে। আদালতে দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাপানের $500 মিলিয়ন সহায়তায় মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের মতো অত্যাধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা প্রধান উপদেষ্টার। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। জানান, পরিকল্পনা বাস্তবায়নেই প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। এছাড়া দক্ষ 1 লাখ কর্মী জাপানে পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার। প্রেস সচিব জানান, 29 ও 30 মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে অধ্যাপক ইউনুসের এ সফর। 3 শতাধিক জাপানি বিনিয়োগকারীর সাথে কয়েকটি সেমিনার হওয়ার কথা রয়েছে। এই সফর থেকে $500 থেকে $700 মিলিয়ন বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের। এছাড়া প্রধান উপদেষ্টা জাইকার সাথে বৈঠক করবেন বলেও জানান শফিকুল আলম। 4 দিনের সফর শেষে 31 মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। বায়োলেটারাল বিষয়ে যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন $500 থেকে $750 মিলিয়ন বা আপ টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে।
তার মধ্যে প্রায় $500 মিলিয়ন মতো হবে বাজেট সাপোর্ট। তো এই পুরো এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন। আরও কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানের। নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভি পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার দুপুরে ডাক্তার জুবাইদা রহমান ধানমন্ডির সুরভি কার্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের দেখতে যান। 1979 সাল থেকে মা সৈয়দা ইকবাল মান্থ বানু প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমাজের অবহেলিত শিশু ও নারীদের কল্যাণে কাজ করে আসছে। এর আগেও 6 মে তিনি সুরভি দেখতে এসেছিলেন। সুরভির 40 বছরের কর্মকাণ্ডের আলোকচিত্র ও ছবি প্রদর্শনী এবং সৈয়দা ইকবাল মান্থ বানুর আঁকা ছবিগুলো ঘুরে দেখেন। সুরভি কার্যালয়ে পৌঁছলে সংগঠনটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু তাহের সহ শিক্ষক কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। 46 বছরে সংগঠনটি বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা, সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে। সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। সেদিন শাম্য মাদক ব্যবসায়ীদের অস্ত্র দেখে ফেলায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যায় জড়িত 11 জনকে গ্রেপ্তারের পর বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার। 13 মে রাত 12:15টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য। সে রাতেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার হয় আরও 8 জন। তাদের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শাম্য হত্যার বিষয়ে লিখিত বক্তব্য দেন। বিজ্ঞ আদালতের মাধ্যমে ধৃত 3 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে, আরও 8 জনকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী চক্রের হামলায় নিহত হন শাম্য। তাদের সাথে থাকা অস্ত্র দেখে ফেলার কারণেই শাম্যর সাথে ধস্তাধস্তি হয়। রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল, ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করে কোলে পড়ে, তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা ঘটে। তবে শাম্য হত্যা পরিকল্পিত দাবি করে তার বড় ভাই জানান, আসামিদের দেয়া জবানবন্দির সাথে পুলিশের বক্তব্য মেলে না। অসংলগ্ন বক্তব্য আর কি, একটার পর একটা বক্তব্যগুলো সিকোয়েন্সগুলো মেলে না আর কি। তো আমি পুলিশ প্রশাসনের কাছে আমি আবার আবেদন জানাবো এটাকে আরও অধিকতর তদন্ত করুক, এবং আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন আপনারাও এটা অধিকতর তদন্ত করেন যে নিছক মাদক কারবারিকে চিনে ফেলছে, তাকে বাধা দিছে, এই কারণে আমার ভাই মারা যেতে পারে না। এদিকে শাম্য হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরে সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরাকে স্ত্রী সহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বিকেলে সদর সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে আটক করে পুলিশে দেওয়া হয়। পুলিশ জানায়, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তার জমি বিক্রির দলিল করে দিতে শেরপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে যান। খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তাকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। নির্বাচিত সরকারের হাতে সংস্কারের দায়িত্ব দিলে তা অনিশ্চয়তায় পড়বে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিশ্লেষকেরা বলছেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পূর্বের অবস্থায় ফিরে যাবে দেশ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় জুডিশিয়াল কিলিং এর বিপক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রূপান্তরে মৌলিক সংস্কার ও নির্বাচনের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশ্লেষকরা।
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যে এখনো কোনো অনুতাপ নেই। তাই বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও আগের অবস্থায় ফিরে যাবে দেশ। জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দেন তিনি। আপনি যারা আওয়ামী লীগ করে শেখ হাসিনা থেকে শুরু করে তারা কিন্তু এক বিন্দু অনুতপ্ত নয়। সবচেয়ে বড় কথা, তারা মনে করে তারা কোনো ভুলই করে নাই। বেসিক কতগুলি যারা ইমিডিয়েট আপনার খুনের সঙ্গে জড়িত ছিল, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিচারটা সম্পূর্ণ করতে হবে। আলোচনায় অংশ নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে মত দেন এবি পার্টির সাধারণ সম্পাদক। তবে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত করার পক্ষে তিনি। যে দুইটা চেম্বার করলে যেটা হবে, দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মোস্তফাদের, আসাদুজ্জামান নূরদের ভরণ পোষণ কেন্দ্র হবে। যারা ধরেন প্রত্যেকটা আসনে 5 জন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি, কয়জনকে নমিনেশন দেবে? অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির আহ্বান জানান এনসিপি সদস্য সচিব। বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান করে সংস্কার বাস্তবায়নের পরই নির্বাচনে যেতে চান তিনি। সংস্কারের আলাপ চলছে, অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরেই সংস্কারকে সম্পূর্ণ করা হবে। আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরেই সংস্কারের দায়িত্বভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। মৌলিক সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি নেতারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল আর্থিক সেবা খাত দ্রুত বিস্তৃত হলেও লেনদেনে বাণিজ্যিক ব্যাংকের চেয়ে কয়েক গুণ বেশি সেবা মূল্য দেন গ্রাহক। এক গবেষণায় এ তথ্য দিয়েছে টিআইবি। অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার ও সন্ত্রাসী কাজে মোবাইল ব্যাংকিং ব্যবহৃত হচ্ছে বলেও গবেষণায় উঠে আসে। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। এতে দাবি করা হয়, মোবাইল আর্থিক সেবা খাতের বিকাশ হলেও সুপরিকল্পিত সুনির্দিষ্ট আইনি কাঠামো তৈরি হয়নি। এছাড়া প্রতিষ্ঠানভেদে বৈষম্যমূলক মডেল ও শর্তারোপ সহ নানা আইনি সীমাবদ্ধতার কথাও উঠে আসে। প্রতিবেদনে এমএফএসপির সক্ষমতা ও বিভিন্ন ঘাটতি ও জটিলতাও তুলে ধরা হয়। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নানা অসঙ্গতির কারণে এ সেবা চালুর প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। সেবা মূল্য মোটামুটি ভাবে সেবা প্রদানকারীদের হাতে একচেটিয়াভাবে হস্তান্তরিত থাকায় বা নিয়ন্ত্রিত থাকার ফলে যেটা হয়েছে যে স্বাভাবিক ব্যাংকিং খাতে যেই ধরনের মূল্য দিতে হয় সেবাগুলোর জন্য, তার তুলনায় অনেক বেশি মূল্য আমাদের দিতে হচ্ছে তাদেরকে। মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে অর্থ পাচার বিষয়ে উদ্বেগ জানান টিআইবির নির্বাহী পরিচালক। অর্থ পাচার, অনলাইন জুয়া, এই ধরনের বেটিং, এই ধরনের ক্রিকেট এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যেতে হয়েছে এবং বিশেষ করে এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ড, অর্থায়নের মতো অপরাধ এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহারের মাধ্যম হিসাবে ব্যবহৃত এমএফএস ব্যবহৃত হচ্ছে। মোবাইল আর্থিক সেবা খাতকে জনবান্ধব করতে স্বতন্ত্র আইন প্রণয়ন সহ 13টি সুপারিশ দিয়েছে টিআইবি। এবং এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরো বেশি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকুরিচ্যুত 988 জনকে জ্যেষ্ঠতার পদোন্নতি সহ চাকরিতে পুনর্বহাল ও তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 কর্মকর্তা কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকুরিচ্যুত করা হয়। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকুরিচ্যুত এসব কর্মকর্তা কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনেও নামেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের 9 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় 2008 থেকে 2024 সাল পর্যন্ত চাকুরিচ্যুত 988 জনকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধি যথাযথ অনুসরণ করে 2003 ও 2004 সালে বিভিন্ন স্মারকে এসব কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। আমাদের
বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের পরিবার নিয়ে আমরা অনেক কষ্টে দিন পার করতে হয়েছিল আমাদের। এই কৃতজ্ঞ জানানোর ভাষা নাই। আসলে আমরা উনারা না আসলে আজকে এই চাকরি ফেরত পাইতাম না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ আদালতের রায়টি তারা বাস্তবায়ন করবেন। আর এই ক্ষেত্রে ওনাদেরকে চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে এই মুহূর্ত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর কোনো আইনগত বাধা নেই। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।